বাংলাদেশের হাইকোর্ট বলেছে যে দেশে পড়াশোনা করে দেশের মাটিতে থেকে দেশের বাইরে টাকা পাচার করবে, এটা কি বেইমানি নয়? এই কথাটি তিনি বলেছেন যে কানাডায় বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে গিয়ে সেখানে যারা বিলাসী জীবনযাপন করছে তাদের উদ্দেশ্যে। এবং সাম্প্রতিক সময়ে এ বিষয় নিয়ে বাংলাদেশে বেশ আলাপ আলোচনা হচ্ছে। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন যে সরকার এখন খোঁজখবর নিচ্ছে, বিষয়টি কী তা বোঝার চেষ্টা করছেন। কিন্তু কানাডাতে সেই সব যারা বেগমপাড়া নিবাসী বলে খ্যাত, বাংলাদেশ থেকে যারা টাকা পয়সা লুটে নিয়ে গিয়ে সেখানে আস্তানা গেড়েছেন, তাদের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন সে দেশের নাগরিকরাও গড়ে তুলেছিল, যারা বাংলাদেশ থেকে সেখানে প্রবাসী হয়ে গেছেন এবং দেশের প্রতি প্রেম থেকে, দেশের প্রতি টান থেকে তারা এসব লুটেরারদের বিরুদ্ধে নিজেদের অবস্থান খোলামেলাভাবে প্রকাশ করেছিল। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে সরকারের, বাংলাদেশ সরকারের বা পররাষ্ট্রমন্ত্রীর কোনো যোগাযোগ হয়নি এবং কানাডা থেকে সরকারিভাবে তাদের বিরুদ্ধে বা তাদের সম্পর্কিত তথ্য উপাত্ত নিয়ে আসার সুযোগ খুবই ক্ষীণ। তারপরও সরকার বর্তমানে চেষ্টা করছে তাদের ব্যাপারে খোঁজখবর নিতে। এই পরিস্থিতিতে আজ আমরা সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে বসছি বেগমপাড়ার সাহেবরা কারা, তাদের ব্যাপারে খোঁজখবর নিতে এবং আপনাদের জানাতে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আমার আমন্ত্রিত অতিথি চারজন। আমার সঙ্গে রয়েছেন নতুন দেশ কানাডার একটি পত্রিকা, সেই পত্রিকার প্রধান সম্পাদক জনাব শওকত আলী সাগর, বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান, আমার সঙ্গে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক জনাব ডক্টর বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব শওকত আলী সাগর, আপনাকে দিয়ে। বেগমপাড়া বেশ জনপ্রিয় শব্দ হচ্ছে এখন বাংলাদেশে, কানাডাতে আসলে বেগমপাড়া জিনিসটা কি? বেগমপাড়া শব্দটি আসলে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। আমি যদি একটু পেছনে ইতিহাসের দিকে তাকাই, তাহলে বেগমপাড়া এই শব্দটি আমি আমার একটি রিপোর্টে ব্যবহার করেছিলাম 2009 সালের দিকে। সেটি ছিল আসলে একটু ভিন্ন রকমের বিষয়। কানাডাতে বিশেষ করে মিসিসাগা বলে একটি শহর আছে, সেই শহরে বেগমপাড়া শব্দটির উদ্ভব যেভাবে হয়েছে আমি সেটি আগে একটু বলি। সেই শহরে কিছু মানুষ থাকেন যারা মূলত সাউথ এশিয়ান। তারা পুরুষরা মধ্যপ্রাচ্যে চাকরি করেন, মূলত ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশায় তারা নিয়োজিত আছেন, তাদের পরিবার এখানে থাকে। সেই সংগ্রামী নারীদের জীবন কথা নিয়ে ভারতীয় একজন পরিচালক একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন বেগমপুরা, এবং সেইটির সূত্র ধরে কানাডার টরন্টো স্টার পত্রিকায় একটি সংবাদ পরিবেশিত হয়েছিল, কলোনি অফ ওয়াইফস। সেটির সূত্র ধরে আমরা আসলে সেটিকেই প্রথম প্রকাশ করেছিলাম কানাডার বেগমপাড়া এই শিরোনাম দিয়ে। পরবর্তীতে এই বেগমপাড়া শব্দটি বাংলাদেশ কমিউনিটিতে চলে আসে এবং বাংলাদেশ থেকে যারা টাকা লুটপাট করে পাচার করে কানাডাতে এসে তাদের পরিবার পরিজনকে রেখে বসবাস করতে শুরু করেছেন, তাদের প্রকাশের জন্য প্রতীকী শব্দ হিসাবে বেগমপাড়াটা ব্যবহৃত হয়। এবং সেটি এখন মূল আদি যে বেগমপুরা কিংবা বেগমপাড়া সেটি আসলে এখন হারিয়ে গেছে। এখন বাংলাদেশি কমিউনিটিতে আপনি বেগমপাড়া যদি বলেন, সেটি একটি দুর্নীতির প্রতিশব্দ, দুর্নীতির প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে। তবে একটি জিনিস বলে রাখি, খুব বেশি সময় নেই, যখন আসলে বেগমপাড়া শব্দটা হারিয়ে যাবে তখন আমাদের কমিউনিটিতে দুর্নীতির প্রতীক হিসেবে নতুন কিছু শব্দ আপনারা শুনতে পাবেন। সেটি হয়তো কোনো বিশেষ একটি পেশার নাম যোগ করে তার সাথে হয়তো পল্লী, ইতিমধ্যে আলোচনাটা শুরু হয়েছে কমিউনিটিতে, অমুক পল্লী বা অমুক পাড়া, তখন আপনারা নতুন কিছু নাম শুনতে পাবেন খুব শিগগিরই। জি, কানাডাতে সেই যারা টাকা পাচার করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন হয়েছিল গত বছরের দিকে। সেই আন্দোলনে আপনি অন্যতম একজন সেখানে ছিলেন, কিন্তু এখন জি সম্পৃক্ত ছিলেন আপনি। এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের, তিনি বলছেন যে যারা ওখানে টাকা নিয়ে গেছে তারা শুধুই যে রাজনীতিবিদ তা নয়, পেশাগতভাবে অনেক সরকারি কর্মকর্তাও রয়েছে বলে তারা জানতে পেরেছেন, কিন্তু সেটি তারা এখনো ভেরিফাই তারা করতে পারেননি। তো যারা ওখানে আন্দোলন করেছেন তারা কি জেনেছেন ওখানে আসলে বাংলাদেশের কোন কোন পেশার লোকজন এই আস্তানা গেড়েছে? একটা জিনিস পরিষ্কার করি, আমরা আসলে পেশা হিসাবে দেখি না, কারণ যারা টাকা পাচার করে তারা পাচারকারী, যারা টাকা লুট করে তারা দুর্বৃত্ত, তারা অপরাধী। অপরাধীকে আমরা অপরাধী হিসাবেই দেখি।
কোন পেশা থেকে এসেছে সেভাবে সিঙ্গেল আউট করার চেষ্টাটা আমরা কখনো করিনি, আমরা এখনো করি না। আমরা এখনো মনে করি বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের কষ্টে উপার্জিত অর্থ ব্যাংক ব্যবস্থা থেকে লুট করে কিংবা দুর্নীতির মাধ্যমে সেটিকে বিদেশে পাচার করে দেওয়া সেটি অপরাধ, সেটি যে পেশারই হোক না কেন। তবে এটি সত্য যে নানা পেশার লোক এখানে, ব্যবসায়ী যেমন আছে, সরকারি কর্তারা যেমন আছেন, রাজনীতিবিদদের কথা আমরা শুনি, অনেক রাজনীতিবিদদের ছেলে মেয়ে, ছেলের বউ কিংবা মেয়ের জামাই, এমন কথাবার্তা আমরা শুনি। ফলে এটিকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সেটি খুব আমাদের যে মূল স্পিরিট, সেই স্পিরিটের জন্য খুব বেশি সুখকর হবে বলে আমরা যারা আন্দোলন করি আমরা সেটা মনে করি না। আমরা বিষয়টাকে সামগ্রিকভাবে দুর্নীতিবাজ, লুটেরা এবং অর্থ পাচারকারী সেই জায়গা, সেই দৃষ্টিকোণ থেকে দেখি। জি, আপনার কাছে আমি আবারও আসবো। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট বলেছে যে দেশের মাটিতে থাকবে, পড়াশোনা করবে, কিন্তু সব শেষে দেশকে ঠকিয়ে বিদেশে টাকা পাচার করবে, এটা তো হতে পারে না। হাইকোর্ট মনে করে দেশের প্রতি ভালোবাসা থাকলে এমন কাজ কেউ করতে পারে না। তাহলে যারা ওখানে অর্ধেক জীবন রেখে আসছেন, টাকা পয়সা রেখে আসছেন, তারা কি শুরু থেকেই দেশের প্রতি তাদের ভালোবাসা ছিল না? এটা এটা আমার মনে হয় একটা ফিলসফিক্যাল প্রশ্ন। এটার উত্তর দেওয়া বোধহয় সহজ নয়। বাই দি ওয়ে, আমি এই যে সওগাত আলী সাগর সাহেবের কালকে টক শো দেখছিলাম, আপনাদের কথা শুনতেছিলাম, এবং আপনাকে অভিনন্দন জ্ঞাপন করি আপনারা যে আন্দোলনটা শুরু করেছেন। তো এই এখন ওই যে প্যাট্রিয়টিজমের কথা বলা হচ্ছে, তো ওই যে কোন বিখ্যাত মনীষী বলেছেন, দিস ইজ দি স্লোগান অফ দি স্কাউন্ড্রেল অর সামথিং, এরকম কি যেন, আমার এখন ভাষাটা মনে নাই, কিন্তু এটা এমন ভাবে ব্যবহৃত হয় যে এটা স্বার্থান্বেষীরা ব্যবহার করে অনেক ক্ষেত্রে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। তো এই আমার মনে হয় না এতে দেশপ্রেমের বিষয় এতে জড়িত, এতে অনেক অন্য বিষয় জড়িত, অনেক বৈষয়িক বিষয় জড়িত, অনেক পারিবারিক বিষয় জড়িত, এবং ব্যক্তির এই যে কি বলে সুখ স্বাচ্ছন্দ্য, ব্যক্তির আশা আকাঙ্ক্ষা, এগুলো জড়িত। হ্যাঁ, যারা হাইকোর্ট যেমনটি বলছে বেইমানি, দুর্নীতি, এসব কি জড়িত? হ্যাঁ, না, দুর্নীতি জড়িত অবশ্যই আছে। যারা যে বেআইনি কাজ করে যারা অর্থ পাচার করছে, এবং এই যে কারা করছে, আমি ওটার উপর একটু আলোকপাত করে তারপরে আসতেছি যে বড় বড় দুর্নীতি হওয়ার জন্য একটা আতাতের দরকার। এই আতাতের আমার যতটুকু অভিজ্ঞতা, এর সাথে ব্যবসায়ীরা জড়িত, এর সাথে সরকারি কর্মকর্তারা জড়িত, এবং এর সাথে রাজনীতিবিদরা জড়িত, বড় বড় ওই যে দুর্নীতি। আবার ওই যে ব্যক্তিগতভাবে যেমন ব্যবসায়ীরা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এইসব করে। তারপরে অন্যান্য যে আমাদের যে সকল অনেক ডিল, অনেক রকম বিদেশি চুক্তি, এগুলোতে এই যে নেগোসিয়েট করতে গিয়ে যারা উপরি পায়, তারা বিদেশে ওইসব টাকা পয়সা রাখে, ওগুলো অন্যায়, ওগুলো দুর্নীতি। তো এই কিন্তু বড় বড় দুর্নীতি, যেমন এই যে একটা বড় দুর্নীতি হচ্ছিল, অ্যাপারেন্টলি হয় নাই, সেটা হলো যে ই পাসপোর্টের ব্যাপারে 4-5 হাজার কোটি টাকা বেশি খরচ হওয়ার কথা, ওটা মিরাকুলাসলি এটা কমেছে। কিন্তু এই 4-5 হাজার কোটি টাকা যে বেশি খরচ হতো, ওটা কিন্তু কারো পকেটে যেত এবং ওগুলো বাইরে জমা হতো, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যেটা হয়। তো এখন তো এই যে যারা এই যে সাগর সাহেবের মতো অনেকে বিদেশে আছেন, আমি এককালে বিদেশে ছিলাম বহু বছর, 21 বছর বিদেশে ছিলাম, তারপরে চলে এসেছি 1991 সালে, এখন তো প্রায় 30 বছর ফিরে এসেছি। তো যারা তাদের নিজের যোগ্যতার বলে, নিজের অন্যান্য তাদের নিজস্ব কি বলে কারণে, নিজের ইচ্ছায় তারা বিদেশে গিয়ে যোগ্যতার বলে তারা থাকতে পারছে, আয় করছে, ওর তো কোনো সমস্যা নেই, এবং বিশ্বায়নের যুগে এটাই হলো স্বাভাবিক। কিন্তু যারা এখানে থেকে আয় করছে
আয় করে বিদেশে ওই ওখানে অন্যায়ভাবে সেখানে পাচার করছে, এবং এখান থেকে শুধু আয় করার একটা উৎস হিসাবে এটাকে কাজে লাগাচ্ছে, কিন্তু বিদেশে জমা করে তারা ভবিষ্যতে তাদের নিজেদের এবং নিজেদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা ভিন্ন ভবিষ্যৎ সৃষ্টি করার চেষ্টা করছে। ওটাই অন্যায়। তো ওটার বিরুদ্ধে আমাদের কথা। এবং এখানে ব্যবসায়ীরা যুক্ত আছে, এখানে রাজনীতিবিদরা যুক্ত আছেন, এবং এখানে এই যে আমাদের সরকারি কর্মকর্তারা যুক্ত আছেন, সবাই যুক্ত আছেন। আমি আপনার কাছে আসি জনাব আবু আলম শহীদ খান। দুর্নীতি, টাকা পাচার এসব বিষয়গুলো উঠলে রাজনীতিবিদদের দিকেই আঙ্গুলি তোলা হতো, কিন্তু এবারে দেখলাম পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে সরকারি কর্মকর্তাদের কথাই আসছে। কিন্তু সরকারি কর্মকর্তারা তো দিনে আনেন দিনে খান, সীমিত টাকায় চলেন, এমন একটি ইমেজই বাংলাদেশে তাদের আছে। এবার তো দেখা যাচ্ছে সেই ইমেজ ভেঙে যাচ্ছে, কি বলবেন? একটা তথ্য দিয়ে সব ইমেজ ভেঙে যাবে এরকম উক্তি করতে আমি এখনো রাজি না, কারণ আমাদের 20 লক্ষ সরকারি কর্মচারী আছেন, এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সেটা জানেন। এবং এই 20 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে আপনি ধরতে পারেন যে 99% ওই যে দিন আনে দিন খায় এরকম অবস্থা। এর মধ্যে কিছু কিছু খারাপ লোক আছে এবং সব জায়গায় খারাপ লোক থাকতে পারে। তো তারা তো খারাপ, যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতিবাজ, কিন্তু তা দিয়েই সব সরকারি কর্মচারীর চরিত্র বিবেচনা করা বা সেই সম্পর্কে একটা সাধারণ বিশ্লেষণ করা বোধহয় ঠিক হবে না। এক। 2 নম্বর হলো, আমি পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য, রিপোর্টার্স ইউনিটিতে একটা বক্তব্য দিয়েছেন, ওটা দেখেছিলাম। সেখানে 24 জনের কথা উনি বলেছেন, তাদের তথ্য নাকি তারা সংগ্রহ করেছেন। এখানে সাগর আছেন, উনি জানেন যে এই সংখ্যা কানাডায় 24 জন নাকি 2400 জন না 24,000 জন, আমি ঠিক জানি না, উনি ভালো বলতে পারবেন। এবং বেগম পাড়া সম্পর্কে উনি ভালো বলতে পারবেন, কেন এরকম বেগম পাড়ার অস্তিত্ব, আমিও কানাডায় এখন এই মুহূর্তে টরন্টোতে আমার ছেলের সাথে আছি, দেখা করতে এসেছি, আবার চলে যাবো 30 নভেম্বর দেশে। ওইরকম বেগম পাড়া মানে বাংলাদেশে বেগম পাড়ার অস্তিত্ব আমি খোঁজ করার চেষ্টা করছি আমার বন্ধু বান্ধবের মাধ্যমে, কিন্তু আমি এরকম কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। এবং সাগর এটা ভালো করে জানেন, এই যে বেগম পাড়ার উদ্ভব হয়েছিল এখন থেকে প্রায় 25-30 বছর আগে, যখন মিডল ইস্টে কিছু লোক চাকরি করতো, পাকিস্তানি, ইন্ডিয়ান, কয়েকজন বাংলাদেশিও থাকতে পারেন, যখন তাদের ছেলে মেয়েদের বয়স 18 বছর হলে মিডল ইস্টের কোনো কান্ট্রি, বিশেষ করে সৌদি আরব এবং অন্যান্য দেশে রাখা যায় না, তখন তারা কানাডায় যে ইমিগ্রেশনের সুযোগ ছিল সেই সুযোগে তারা এসেছিলেন এবং তারা সেখানে বসবাস করতেন, এবং তাদের স্ত্রীরা, পুত্র কন্যারা এখানে থাকতেন, আর তারা বিদেশ থেকে আয় করে তাদেরকে যোগাতেন। ওই সময় এই বেগম পাড়া কথাটা চালু হয়, এবং এটা নিয়ে একটা শর্ট ফিল্মও আছে ইন্ডিয়াতে। আপনারা যে কেউ ইউটিউবে বেগম পাড়া নিয়ে একটা শর্ট ফিল্ম দেখতে পারবেন, সেটাও দেখতে পারবেন। তো ইদানিং কালে আমরা বেগম পাড়া, বাংলাদেশে বেগম পাড়া এসব অনেক কথা শুনেছি, বাট সাগররা রিপোর্টিং এর সাথে আছেন, তারা আরো ভালোভাবে বলতে পারবেন কোথায় কি আছে। কিছু কিছু ভিন্ন ভিন্ন বাড়িঘর থাকতে পারে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, এমনকি $1 বিলিয়ন বাড়িও থাকতে পারে। আমি তাদেরকে চিনি না, আমি তাদেরকে দেখি নাই। এখন আছে আবার পররাষ্ট্রমন্ত্রীর কোথায় 24 জন, তার মধ্যে 4 জন হলো রাজনীতিবিদ, বাকিদের অধিকাংশ নাকি সরকারি কর্মচারী বা কর্মকর্তা, দুর্নীতিবাজ অবশ্যই, এবং ব্যবসায়ী। আমার মনে হয় উনি যে 24 জনের কথা বলেছিলেন, উনি যেহেতু তথ্য সংগ্রহ করেছিলেন, সরকারের দায়িত্ব হচ্ছে এই তথ্য জনসমক্ষে প্রকাশ করা। আর আমরা শুধু 24 জনের তথ্য নিয়ে সন্তুষ্ট থাকতে চাই না, আমরা চাই বাংলাদেশ থেকে এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, এরকম যে তথ্য এবং তত্ত্ব, সেটা 30 বছর ধরে আমি শুনছি, আমার চাকরি জীবনের শুরু থেকে শুনছি, আমি যখন ছাত্র ছিলাম তখনও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত 2-1টি ঘটনা ছাড়া, সিঙ্গাপুরের একটি ঘটনা আমি নাম উল্লেখ করতে চাই না, সেখান থেকে কিছু টাকা ফেরত আনা হয়েছে, আর একটা এমপি সাহেব ধরা পড়েছেন, সেখান থেকে কিছু টাকা পয়সা যদি ফেরত আনতে পারে বাংলাদেশ আনতে পারবে, কিন্তু আমি শুনি নেই। উনার উচিত ছিল নাম ধাম প্রকাশ করে কথা বলা এবং তাদের সম্পদের পরিচয়টাও জানানো, কিন্তু উনি সেটা করেননি। উনি আবার অনেক কথা বলেছেন, তার শেষ কথাটা ছিল তাদেরকে উনি অনুরোধ করেছেন তারা যেন তাদের টাকা পয়সা দেশে ফিরে নিয়ে বিনিয়োগ করে। আমি খুবই বিরক্ত এবং আমি খুবই ক্ষুব্ধ তার এই সব কথা শুনে, কারণ যে টাকা মানুষ দুর্নীতি করে বিদেশে নিয়ে যাবে এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ যেটা রাষ্ট্র কর্তৃক জব্দ হবে এবং যার বিচার হবে, তাদেরকে উনি কিভাবে এই টাকা ফেরত নিয়ে বিদেশে থেকে ঢাকায় নিয়ে যায়, বাংলাদেশে নিয়ে যায় বিনিয়োগ করতে বলেন। 1। 2 নম্বর, আমি হাইকোর্টের একটি আদেশও দেখেছি, আমি পত্রিকা পড়েছি, ওই আদেশ তো দেখার সৌভাগ্য আমার হয়নি, এবং ওই আদেশের পূর্ণাঙ্গ রায়টা কি দিয়েছেন সেটা আমি জানি না, বা পত্রিকান্তরে প্রকাশ যে হাইকোর্ট এটার ব্যাপারে, এখানে জাস্টিস মানিক আছেন, উনি আরো ভালোভাবে বলবেন, এই বিষয়টা দেখেছেন এবং এই বিষয়ে তারা বলেছেন এটা দেশের সাথে বেইমানি। খুবই ভালো কথা, এটা বেইমানি, এবং তারা
কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন কেন 7 দিনের মধ্যে তারা জবাব দিবেন না, যে তারা এইসব ব্যাপারে কেন ব্যবস্থা নেননি, তাদের যে অবহেলার জন্য তাদেরকে জবাব দিতে বলেছেন। এবং বলছেন পত্রিকাতে প্রকাশ যে সেদিন থেকে বাংলাদেশ থেকে সমস্ত পাচার বন্ধ, এরকম একটা অর্ডারের মতো আমি ইত্তেফাকে দেখেছি যে বাংলাদেশ থেকে আর কোনো টাকা পাচার হবে না। এটা কে করবে, কিভাবে হবে? এরকম কথা তো আমরা বহুবার শুনেছি। আর হাইকোর্টকে এটা কেন বলতে হবে? কেন হাইকোর্ট এটা বলার আগে দেশে আইন আছে, আইন অনুযায়ী দেশ থেকে বিদেশে অর্থ পাচার করা নিষিদ্ধ। এই জন্য দুদক আছে, তাদের ব্যবস্থা নেওয়ার কথা। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান আছে, তাদের ব্যবস্থা নেওয়ার কথা। আমরা মাঝে মাঝে তো আপনাদের মাধ্যমে বিভিন্ন এই গত 2 দিন ধরে তো একটা অপারেশন দেখছি, গোল্ডেন মুনির, তাই না? তার বাসায় কি কি দেখলাম, অনেক কিছু দেখলাম। তার আগে আমরা ক্যাসিনো কাণ্ড দেখলাম, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা লোকজনের গোডাউনে থাকে। তো আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশের এই যে এই সব বিষয়টা একটা পুরো বিষয়, এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। 24 জনের কথা শুনে আমরা এখন খুবই বুঝতে পারছি যে না, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করছে, ঠিক আছে। এটা এই 24 জনের মধ্যে সরকারি কর্মকর্তা কজন আছে আমি জানি না, উনি সংখ্যাটা বলেন, ওই সংখ্যাটা বলা উচিত ছিল। উনি মাত্র বলেছেন 4 জন রাজনীতিবিদ। তো এটা কি এই জন্য যে আমাদের দেশে এখন একটা কথিত কথা আছে যে রাজনীতিবিদরা অনেক টাকা সুইস ব্যাংকে পাচার করেছে, অনেক টাকা কানাডায় পাচার করেছে, অনেক টাকা তারা ইউএসএ তে, ইউরোপে, মালয়েশিয়া সেকেন্ড হোম করেছে। এই কারণে এমন একটি তথ্য আনা প্রয়োজন ছিল এবং সেই তথ্য দিয়ে এটা প্রমাণ করা দরকার ছিল যে রাজনীতিবিদরা আসলে তেমন কিছু পাচার করে না। এবং উনি এটাও বলেছেন যে হাজার হাজার কোটি টাকা নাকি পাচার হয় না, ওই তথ্যটাও ভুল। সুতরাং আমরা আলোচনা করতে পারি। জি, আমি আপনার কাছে আবার আসবো। জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, হাইকোর্ট বলেছে যে অর্থ পাচারকারী যে সরকারি কর্মকর্তা কর্মচারী কারা, সে তার একটি তালিকা হাইকোর্ট জানতে চেয়েছে। কিন্তু ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কানাডার কাছ থেকে সরকারিভাবে তথ্য আনা সহজ নয়, আইনি মারপ্যাচ রয়েছে। তারা প্রবাসীদের কাছ থেকে সেই তথ্যগুলো জানতে পেরেছেন, কিন্তু সেখানে এই পাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সরকারের দিক থেকে বা পররাষ্ট্রমন্ত্রীর কোনো যোগাযোগ নেই। কিন্তু তাহলে হাইকোর্ট কিভাবে সত্যটা জানবে? দেখুন, কানাডা সহ পৃথিবীর প্রায় সকল দেশে কিন্তু আজকাল মানি লন্ডারিং লেজিসলেশন রয়েছে, এবং সেই লেজিসলেশন অনুযায়ী যখনই আপনার বিদেশে কোনো টাকা যায়, বিশেষ করে যেসব দেশে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রয়েছে, যেমন বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রয়েছে, তখন সেইখান থেকে টাকা কিভাবে গেল এই খবরগুলো কিন্তু সেই সরকারের থাকে, এবং যে ব্যাংকগুলোতে টাকা রাখে সেই ব্যাংকগুলোতে থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের সাথে কানাডা সহ বেশ কয়েকটি দেশের কিন্তু একটি চুক্তি রয়েছে, যে সেই চুক্তিতে হলো যারা টাকা পাচার করছে তাদের টাকা পাচারের ব্যাপারে খবরাখবর প্রদান করা। কিছু কিছু দেশ আছে যারা এগুলো দেয় না, কিন্তু পাশ্চাত্যের প্রায় বেশিরভাগ দেশের সাথে কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আমাদের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সাহেব যখন ছিলেন, উনি নিজে আমেরিকায় গেছেন, যুক্তরাজ্যে গেছেন এই ব্যবস্থাগুলো করার জন্য, যার জন্য সেই দেশগুলো, কানাডা সহ সেই দেশগুলোর একটি বাধ্যবাধকতা রয়েছে যারা টাকা পাচার করলো। আর পাচার করা টাকা কিন্তু অত্যন্ত সহজেই বোঝা যায়, কারণ যেটি মুজিবুদ্দার সাহেব বলেছেন যে বিদেশে থাকে, বিদেশে টাকা আয় করছে, সেটা তো সেই দেশের ব্যাংকও জানে, সরকারও জানে যে সেই ওই দেশেই টাকা আয় করছে। কিন্তু যখন বিদেশ থেকে টাকা যায়, এটা কিন্তু রেকর্ড হয়ে যায়। সুতরাং এটা তাদের কাছে অবভিয়াসলি যারাই আছে। এখানে একটি কথা আছে যে ব্যাংকগুলোর একটা কনফিডেন্সিয়ালিটি ব্যাপার থাকে, যে তারা আপনার তাদের কাস্টমারদের ব্যাপারে তারা খবর দিতে চায় না। কিন্তু মানি লন্ডারিং লেজিসলেশনের কারণে কিন্তু তারা এই খবর দিতে বাধ্য যেখানে টাকা পাচার হয়েছে। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন সেটা পুরোপুরি সত্য নয়। আমি বলবো আংশিক সত্য হতে পারে, কিন্তু ডেফিনেটলি পুরোপুরি সত্য নয়। এবং বাংলাদেশ চাইলেই কিন্তু তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে পারে, এবং তাদের পরিচয়, তাদের নাম এগুলো পাওয়া বুঝেও তেমন কিছু ডিফিকাল্ট নয়। আপনারা সকলেই জানেন, সিঙ্গাপুরে যখন কোকো বা তারেক জিয়ার টাকা পাচার করেছিল, সিঙ্গাপুর প্রথমে একটু গড়িমসি করছিল, কিন্তু পরে কিন্তু সিঙ্গাপুর সরকার বাধ্য হয়েছে সেই ব্যাপারে কত টাকা আছে, কত টাকা কে পাচার করলো সেটা দিতে। মালয়েশিয়াতে অবশ্য তারা শেষ পর্যন্ত বোধহয় খবরটা দেয়নি। কিন্তু কানাডা, মানে আমি বলবো শুধু কানাডা না, পুরো পাশ্চাত্যের সবগুলো দেশ, ইউরোপ এবং আমেরিকাতে কিন্তু
তারা তারা নিজেরাই মানি লন্ডারিং এর ব্যাপারে অত্যন্ত সচেতন, এই জন্য যে সেখানে মনে করা হয় যে মানি লন্ডারিং এর টাকাগুলো টেরোরিজমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং তারা কিন্তু বিভিন্ন দেশকে যেখান থেকে টাকা পাচার হয়ে থাকতে পারে সেই সব দেশকে সাহায্য করতে কিন্তু তারা খুবই উদ্গ্রীব, তারা সাহায্য করতে চায়। সুতরাং সেই কানাডায় কারা কোথায় কত টাকা রেখেছে এটা একটু অবভিয়াসলি সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, কিন্তু এটা যে অসম্ভব সেটা মোটেও সত্য নয়। এদিকে হাইকোর্ট আদেশ দিয়েছে, সেই আদেশ তো সবাই মানতেই হবে। সেখানে খবর, সেখানে তথ্য দিতেই হবে, তবে 7 দিনে হয়তো সম্ভব হবে না, কিন্তু এটা তো দিতেই হবে। আর হাইকোর্টের ব্যাপারে আমি একটি কথা বলতে চাই যে হাইকোর্ট বলেছে, হাইকোর্ট খুব সফট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, তাদের দেশ প্রেম নেই। দেশপ্রেম তো অবভিয়াসলি নেই। মজুমদার সাহেব বলেছেন এটি ফিলোসফিক্যাল শব্দ, আমি মনে করি না এটা ফিলোসফিক্যাল শব্দ, এটি আইনি শব্দ। এবং অবভিয়াসলি যারা টাকা পাচার করতে তাদের তো প্রেম নাই, এটা তো কি বলে, মানে এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। দেশপ্রেম থাকলে দেশের থেকে, এটা তো একটি অপরাধ। এটি মানে আমাদের ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল রেগুলেশন আইন, যেটা 1947 সনের আইন, সেই আইনে অপরাধ, মানি লন্ডারিং আইনে অপরাধ। সুতরাং এই ধরনের অপরাধ যারা করে তারা দেশপ্রেম বিবর্জিত লোক, এটা তো বলার অপেক্ষা রাখে না। আর এটা ফিলোসফিক্যাল শব্দও না, কারণ এটি স্ট্রেইট ফরওয়ার্ড একটি ক্রিমিনাল অ্যাক্ট। সুতরাং এখানে দর্শনের কোনো ব্যাপার নেই। তবে হাইকোর্টের আমার মনে হয়, আমি ওই ব্যাপারে মন্তব্য না করে, আমি যদি হতাম তাহলে আমি আরো কঠিন ভাষা ব্যবহার করতাম যে এটি যারা করছে তারা অপরাধী, তাদের সেই অপরাধের জন্য তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে, তাদের নিয়ে আসা হোক। কারণ নিয়ে আসারও কিন্তু ব্যবস্থা যে নেই তা নয়, কিন্তু সবচেয়ে বড় কথা। এবং আরেকটি কথা যেটা অনুরোধের কথাটা, যেটি আবু আলম শহীদ খান সাহেব বললেন, আমি তার সাথে পুরোপুরি এখন অনুরোধ কেন করা, তারা অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে। সেখানে অনুরোধের ব্যাপারটা তো একেবারেই অপ্রাসঙ্গিক। কেন অনুরোধ করবে? অপরাধ করেছে, টাকা চাইবে ওই রাষ্ট্রগুলোর কাছে যে এই টাকাগুলো অন্যায়ভাবে গেছে, টাকাগুলো ফেরত দাও। যেমন নাকি সিঙ্গাপুর কোকোর টাকা এবং কি বলে তারেক রহমানের টাকা তো ফেরত দিয়েছে। সুতরাং ওইভাবে টাকা আনার বিধান তো রয়েছে, সেইভাবেই করা হোক। এখন পাচার বন্ধের ব্যাপারে শহীদ খান সাহেব যে কথাটা বলছেন, আমি তার সাথে পাচার বন্ধের জন্য তো আইনই রয়েছে, এবং সেটা যাদের এই পাচার বন্ধ করার, যাদের উপর দায়িত্ব রয়েছে, তারা এই কাজটি করতে পারছে না বা করতে অপারগ বলেই তো পাচার হচ্ছে। পাচার এখানে হয়তো অল্প টাকা হতে পারে, কিন্তু হাজার হাজার পাউন্ড ডলার যে পাচার হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই। এবং এই টাকাগুলো যেটা আপনার এসে সাগর সাহেব যেটা বলেছেন, যদি আমাদের দেশে এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রেকর্ড পরিমাণে চলে গেছে, কিন্তু তারপরে এগুলো অত্যন্ত কষ্টার্জিত। এই টাকাগুলো এসছে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করে, এই টাকাগুলো পাঠাচ্ছে আমাদের যারা বিদেশে শ্রমজীবী তাদের টাকা। সুতরাং কষ্টার্জিত এই টাকাগুলো পাচার হচ্ছে, এটা তো কি বলে, মানে মারাত্মক ধরনের একটা তো বেইমানি, নিঃসন্দেহে বেইমানি। সবচেয়ে বড় কথা, এটি মারাত্মক ধরনের অপরাধ। এই অপরাধে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, সে যেই হোক না, সে সিভিল সার্ভেন্ট হোক, সে ব্যবসায়ী হোক, সে পলিটিশিয়ান হোক, যেই হোক। এবং শুধু কানাডা কেন, কানাডারটা আজকে কথাই এসছে, এটা তো সারা পৃথিবীতে আমরা যদি খবর করি তাহলে সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে এইভাবে টাকা অনেক পাচার হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কতগুলো আপনার ব্যাংক রয়েছে, যেমন ইংল্যান্ডে কতগুলো যে আইল অফ ম্যান, আপনি বলছেন যে শুধু কানাডা নয়, বিশ্বের অন্যান্য জায়গাতেও যারা টাকা পাচার করে নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে যেন সরকার কার্যকর ব্যবস্থা নেয়। আমাকে একটা মিনিট সময় দেন, জি, আমাকে একটু বিরতিও নিতে হবে, বলুন। আচ্ছা, আমি শেষ করছি। আপনার ওই পানামা পেপারসে অনেকের নাম এসছে, সেগুলো ঘাটলেও তো অনেক কিছু পাওয়া যায়। সুতরাং সদিচ্ছা থাকলে, চেষ্টা থাকলে এই টাকাগুলো ফেরত আনা সম্ভব, এবং এই অপরাধে যারা অভিযুক্ত তাদের বিচারের আওতায় আনা সম্ভব।
জি, অনেক ধন্যবাদ। এই বেগমপাড়ার সাহেবরা কারা? বিশ্বজুড়েই তারা যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা কারা, তাদেরকে কিভাবে চিহ্নিত করা যায়, তারা কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লুটেপুটে নিয়ে গেছে সেটাও কিভাবে জানা যায়, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিরতির পর। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব শওকত আলী সাগর, আপনাকে দিয়ে শুরু করছি। পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ চাইলেও এই তথ্য পাওয়া কঠিন হবে, কারণ উত্তর আমেরিকার ফেডারেল গভর্নমেন্ট এসব বিষয় নিয়ে ডিল করে না। তাহলে কি পরিমাণ সাহেব সেখানে আছেন, এই সব বিষয় কিভাবে সরকার জানতে পারে? সরকারি পর্যায়ে জানাটা একটু কঠিন এই কারণে, বিচারপতি মানিক একটা কথা বলেছেন, আমি তার সঙ্গে একটু সংযোজন করি। কানাডার সঙ্গে কিন্তু আসলে বাংলাদেশের তথ্য বিনিময় কোনো চুক্তি নেই। এই প্রসঙ্গটি আলোচিত হয়েছে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানো প্রসঙ্গে, যখন বাংলাদেশ কানাডার মধ্যে আলোচনা হচ্ছিল, তখন কানাডা স্পষ্টভাবে বলেছে যে তোমরা ইনফরমেশন চাচ্ছ, বাট তোমাদের সঙ্গে আমাদের এই চুক্তিটি নেই। কানাডায় বাংলাদেশ হাই কমিশন অনেক বছর ধরে আছে, তারা এই বিষয়টি সম্ভবত মনে হয়েছে যে কানাডা গভর্নমেন্ট বলার পরে তারা জেনেছে যে তাদের কোনো চুক্তি নাই। তার আগে তাদের মাথায় বা তাদের কোনো কথাবার্তা এই বিষয়টি প্রতিফলিত হয় না যে কানাডার সঙ্গে এই ধরনের একটি চুক্তি করতে হবে। আরেকটি বিষয়, উত্তর আমেরিকা বলি বা কানাডা বলি, কানাডাতে তারা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। তারা তাদের যে ক্লায়েন্টের তথ্য সরকারকেও প্রকাশ করে না। সো প্রাইভেসি একটা এখানে অত্যন্ত কঠিন। সেই কারণে ব্যাংকের যেটাকে সার্ভিলেন্স সিস্টেমটা অনেক কঠিন। সাম্প্রতিক সময়ে আরো বেশি কঠোর হচ্ছে, বিশেষ করে মানি লন্ডারিং দেখভাল করার জন্য যে সংস্থাটি ফিনট্র্যাকের ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে পত্রপত্রিকায়, এবং সেই কারণে তাদেরকেও এখন আসলে তারা নিজেরাও এখন সরকারের সার্ভিলেন্সের মধ্যে তারা এসেছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে সরকারিভাবে তথ্য পাওয়ার চেষ্টা করতে হলে সরকারকে সরকারি নিয়মকানুন মেনে উদ্যোগ নিতে হবে, কিন্তু যেহেতু সেই ধরনের কোনো কাঠামো তারা তৈরি করেননি বিগত সময়ে, ফলে তারা সেইটি বলতে পারেন যে তাদের জন্য এটি কঠিন। কিন্তু সেই কাঠামোটি যদি তারা তৈরি করেন, আমরা মনে করি যে সেটি চেষ্টা হতে পারে। সেই চেষ্টা হলে যে একেবারে বিফল হয়ে যাবে সেটা হয়তো না, কিন্তু সরকারের সেই কাঠামো তৈরির উদ্যোগটি প্রথম নিতে হবে। এর বাইরে আমি আসি যে যদি পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে তার কাছে আমি 28 জন বলতাম, শহীদ ভাই 24 জন বলছিলেন, তো যাই হোক 24 জন যেহেতু সরকারি কর্মকর্তার কথা বলা হচ্ছে, সরকারি কর্মকর্তারা সরকারের এক ধরনের মনিটরিং এর মধ্যে কিন্তু থাকে। তারা কে বাইরে যান, কোথায় যান, কিভাবে যান, কখন যান, এমনকি কেউ কেউ আমরা মানে ব্যক্তিগত আলাপচারিতায় যেটা জানি, আমি তথ্য প্রমাণ নিয়ে কথা বলবো না, বাট ব্যক্তিগত আলাপচারিতায় কেউ কেউ একাধিক পাসপোর্ট ব্যবহার করেন, যেটি বাংলাদেশে খুবই সম্ভব। সেইভাবে কেউ কেউ কানাডায় বেড়াতে আসেন, যান, তাদের কারো কারো এখানে বাড়ি আছে, আমরা এরকম শুনি, গুঞ্জন শুনি। সো সরকার চাইলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কারা বিদেশে যাচ্ছেন, কারা বিদেশে কি করছেন, সেটি কিন্তু জানা সম্ভব। বাংলাদেশে যেহেতু কে কার সঙ্গে টেলিফোনে কথা বলে সেটিও যেহেতু জানা যায়, তাহলে কে কোথায় বাইরে টাকা দিচ্ছে, কে কোথায় কত ধরনের ইনভেস্টমেন্ট করছে, সেটি সরকারের পক্ষে জানা অনেক সম্ভব। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়ে যদি আসি, আমার হাতে একদম সময় খুব কম, অনুষ্ঠানের শেষ দিকে আছি আমি, তাই ছোট করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, সরকার যদি চায় তাহলে অনেক কিছুই সম্ভব, কি বলবেন আপনি? আমার মনে হয় হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু সরকার চাইলে অনেক কিছুই সম্ভব। কারণ অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি হয়েছে, বিচারপতি মানিক ওই যে মানি লন্ডারিং চুক্তি থেকে আরম্ভ করে আরো অনেকগুলো আন্তর্জাতিক চুক্তি হয়েছে, দুর্নীতি বিরোধী অনেকগুলো চুক্তি হয়েছে। এবং সে এখন সুইস ব্যাংক, যেটা তো আগে ওই যে কি বলে, সুইস ব্যাংকে যারা টাকা রাখে তাদের কোনোভাবেই ওই তথ্য জানা যেত না, কিন্তু এখন ওই সুইজারল্যান্ডও কিন্তু ওই ব্যাপারে তারা উন্মুক্ততা দেখাচ্ছে। আমার মনে হয় সরকার যদি চায় তাদের পক্ষে এটা সম্ভব। আর বেসরকারি উদ্যোগেও যে সাগররা যেসব উদ্যোগ নিয়েছে, যেমন এই যে অনেকগুলো তথ্য কিন্তু পাবলিক ইনফরমেশন, যেমন রিয়েল এস্টেট বাইং অ্যান্ড সেলিং, এগুলো পাবলিক ইনফরমেশন।
তো এই আমাদের ওখানকার যারা ইয়ে করছে, এই যে সাগরদের মতো যারা এই সিভিল সোসাইটির ভূমিকা পালন করছে, উদ্যোগী ভূমিকা নিচ্ছে, তো তারাও এইসব তথ্য সংগ্রহ করে প্রাথমিকভাবে কিছু তথ্য তারা সন্নিবেশিত করে এগুলো নিয়ে এগুলো সরকারকে দিতে পারে, যেটার ভিত্তিতে সরকার অগ্রসর হতে পারে। তো আমার মনে হয় ইচ্ছা করলে সরকার যদি চায়, সরকার চায় কিনা সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকার যদি চায় তো এটার অনেকটুকু হয়তো সময় লাগবে, জি। এই যে কিন্তু ওই যে সরকার চাইলে কিন্তু অনেক কিছু করা সম্ভবপর বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। জি জনাব আবু আলম শহীদ খান, সরকার চাইলে অনেক কিছুই করা সম্ভব, কি বলবেন আপনি? না, সরকার তো সবচেয়ে বড় শক্তিশালী জিনিস। সরকার চাইলে তো অনেক কিছুই করতে পারে, এবং সরকার চাইলে অনেক তথ্য সংগ্রহ করতে পারে, এবং সরকার চাইলে অনেক কিছু করতে পারে, এর অনেক প্রমাণ আছে। সুতরাং আমরা প্রমাণের দিকে নাই বা যাই। সুতরাং সরকারকে উদ্যোগ নিতে হবে, এবং সরকারকে একটা সার্বিক উদ্যোগ নিতে হবে। আমি ঠিক পররাষ্ট্র মন্ত্রী মহোদয় যিনি বলেছেন এই 28 জন বা 24 জন আমি বলছি যে তার মধ্যে 4 জন মাত্র রাজনীতিবিদ, ওদেরকে যদি বাদ দেই তাহলে বাকি 24 জন ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা আছেন। এটা কানাডার একটা খবর, মানে টরন্টো শহরের খবর হতে পারে, এবং উনি যদি এটা বলে থাকেন যে উনি কারো কাছ থেকে শুনেছেন, তাহলে এই ধরনের তথ্য তো উনি জনসমক্ষে প্রকাশ করা উচিত হয়নি। এটা তো খুবই অন্যায় কাজ যে আপনি কারো কাছে কান কথা শুনে একটা তথ্য প্রকাশ করে দিবেন, এবং সেই তথ্যের কোনো ভিত্তি থাকবে না, কোনো সরকারি ভিত্তি থাকবে না, আপনার কাছে কোনো প্রমাণ থাকবে না। পরবর্তীতে আপনি বলবেন যে এটা আমি দিতে পারবো না, কারণ আমি তো অন্যের মুখে শুনেছি। তো মুখের কথা একজন পররাষ্ট্রমন্ত্রী কিভাবে একটা সংবাদ সম্মেলনে একটা অনুষ্ঠানে যে এভাবে বলেন, আমি খুব অবাক হয়ে যাই। আমি খুবই অবাক, এবং এটা কোনোভাবেই ভালো কাজ হয়নি, অনুচিত হয়েছে। এখন আমরা আসি যদি মানি লন্ডারিং অথবা যে অবৈধ অর্থ পাচার, অথবা লোকজন মানুষের কালো টাকা নিয়ে বিদেশে জমা করছে, অবশ্যই এগুলোর ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে, এবং সেটা তাকে সারা দুনিয়া জুড়ে নিতে হবে। বাড়ির কাছেই তো আরশিনগর, শুরু করি আমরা সিঙ্গাপুর, দুবাই, মিডল ইস্টের অনেক জায়গা আছে, তারপর মালয়েশিয়া সেকেন্ড হোম নিয়ে অনেক কথা আছে। এখান থেকে শুরু করি, আমরা কানাডায় শুরু করি, আমেরিকায় শুরু করি, ইউরোপে শুরু করি। আমরা করবো না কেন? আমাদেরকে করতে হবে, এবং এটা কঠিন ভাবে করতে হবে। এখন যেহেতু মহামান্য হাইকোর্ট একটা আদেশ দিয়েছেন, সেই আদেশ এখন তো হাইকোর্টকে গুলিস্তানের ফুটপাত পরিষ্কার করারও আদেশ দিতে হয়। তো আমি দেখতে চাই, আমরা অবশ্যই দেখবো যে মহামান্য হাইকোর্টের আদেশের পর সরকার কতটুকু নড়ে চড়ে বসে, এবং সরকার যদি নড়ে চড়ে বসে এবং সরকার যদি করতে চায়, অবশ্যই এটা করা সম্ভব, এবং এটা করা দরকার দেশের স্বার্থে, জাতির স্বার্থে, এবং আমাদের জনগণের স্বার্থে। অনেক 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 ধন্যবাদ জনাব বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পররাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল তথ্য সংগ্রহ করে তারপর কথা বলা, শোনা কথায় কান না দেয়া, এটি জনাব আবু আলম শহীদ খান বলছেন। আপনার কি মন্তব্য? তো ঠিকই, একজন মন্ত্রী যখন কথা বলবেন হি মাস্ট স্পিক অন এভিডেন্স, তাই না? নিশ্চয়ই তার কাছে তথ্য রয়েছে, কিন্তু সেটা উনি ডিসক্লোজ করেননি। না, তথ্য না থাকলে উনি এটা বলতেন বলে আমি মনে করি না। আর তাছাড়া আমাদের দেশে কিন্তু একটা আইনও রয়েছে, তথ্য অধিকার আইন। আমি মনে করি সেই আইন বলেও মানুষ কিন্তু সেই তথ্যগুলো পেতে পারে। তো এখানে সবচেয়ে বড় কথা হলো এটা এইভাবে বলা, আমি অন্যায় কিছু মনে করি না, কিন্তু আর যেই তারা এগুলো করেছে তাদের নাম ডিসক্লোজ করা তার দায়িত্ব ছিল, যেহেতু উনি একজন মন্ত্রী, উনি একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার যে অ্যাকশন তো অবভিয়াসলি আপনার অনেক অনেক আইনই রয়েছে, যে আইন বলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায়, সেগুলো নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো তার করা উচিত ছিল। এখানে আমি একটি কথা বলি, কানাডার সাথে তথ্য, আপনার সেই নূর চৌধুরীর ব্যাপারে তথ্য বিনিময় আর মানি লন্ডারিং, কে টাকা পাচার করলে, এটা কিন্তু এক নয়। মানি লন্ডারিং এর ব্যাপারে পাশ্চাত্যের প্রায় সবকটি দেশ, এমনকি সুইস ব্যাংক, তারা কিন্তু খুব আগ্রহী যেসব দেশ থেকে টাকা পাচার হচ্ছে তাদেরকে জানানো। এখানে আরেকটি কথা, যদিও আপনার প্রত্যেকটি ব্যাংক তাদের কাস্টমারদের কনফিডেন্সিয়ালি মেনটেন করার চেষ্টা করে, কিন্তু তারপরে কিন্তু তারা কিন্তু সকলেই প্রত্যেকটি দেশের সেন্ট্রাল ব্যাংক দ্বারা এবং সেই দেশের আইন দ্বারা বাধিত। সুতরাং সেন্ট্রাল ব্যাংক চাইলে, যেমন আমি ইংল্যান্ডের কথা বলি, যেখানে আমার জীবনের একটা বড় অংশ কেটেছে, এখানে আপনার টাকা যদি অন্যায়ভাবে কেউ জমা দেয়, তাকে সেই ব্যাংকের দায়িত্ব আছে সেন্ট্রাল ব্যাংকে জানানো, এবং সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড আমি যেটা মিন করছি, এই সেন্ট্রাল ব্যাংক যেভাবে রেগুলেট করে, প্রত্যেকটি ব্যাংকে কিন্তু আপনার ওইভাবে রেগুলেটেড, যার জন্য ইংল্যান্ডে মানুষ যখন টাকা দিতে যায় তখন ওই
আইল অফ ম্যান, আইল অফ ইত্যাদি এইসব জায়গায় আমি অনুষ্ঠানের অফশোর আইল্যান্ডে শেষ দিকে আছি। টাকা আচ্ছা, জমা। আমি একটা বাক্য যুক্ত করতে পারি সাদিক? এই যে জি। বিচারপতি মানিক আমি বলেছেন যে জি বলুন বলুন, আপনার জন্য আমি 30 সেকেন্ড বলুন। যুক্ত করতে চাই। হ্যাঁ, উনি বলেছেন যে আমি ওই যে দেশপ্রেম নিয়ে কথা বলেছি। তো দেশপ্রেম হলো, আমরা কথায় কথায় মানুষের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলি, কিন্তু যারা পাচার করে, যারা এইসব অন্যায় করে, তারা অপরাধী, তাদেরকে বিচারে আনা দরকার। আমি এটা সুস্পষ্টভাবে বলেছি, এখন আবার বলতে চাই। দেশপ্রেম এটা কথায় কথায় ওইসব প্রশ্ন না তুলে আমরা অপরাধী হিসাবে তাদেরকে চিহ্নিত করি। জি, আমি অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমি সবার জন্য একটু সময় ভাগ করি। জনাব শওকত আলী সাগর, আপনার জন্য 30 সেকেন্ড। আপনার শেষ কথাগুলো শুনবো, আমি আর কোনো প্রশ্ন করছি না। 30 সেকেন্ড। আমি বলি যে আমরা যারা টাকা পাচার করে তাদেরকে পাচারকারী হিসাবেই দেখি, তাদেরকে অন্যায়কারী হিসাবে দেখি, এবং অন্যায়কারী হিসাবে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। জনাব আবু আলম শহীদ খান, আপনার জন্য 30 সেকেন্ড। না, আমি তো বলেছি তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি জাস্টিস মানিকের জন্য শুধু জানাতে চাই যে ওই আমাদের পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে বলেছেন যে তার এই তথ্য অন্যদের কাছ থেকে শোনা, এটা আমাদের অ্যাঙ্কর নিজেই বলেছেন। সেই জন্য আমি বলেছি যে শোনা কথা উনি এভাবে বলতে পারেন না, এটা গুরুতর অন্যায়। শোনা কথার উপরে এরকম একটা দেশব্যাপী একটা আলোচনা শুরু হয়ে যাবে, এটা অনেক ধন্যবাদ। আমি কেন বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার শেষ কথাগুলো শুনি। এখন ওই তারেক জিয়া এবং কোকোর টাকা যখন সিঙ্গাপুরে জানা গেল তাদের পয়সা রয়েছে, সিঙ্গাপুর সরকার কিন্তু রাজি ছিল না সে টাকাগুলো পাঠাতে। সেখানে আমেরিকা সরকার, আপনারা আমার মনে হয় এটা সকলেই আমরা জানি, আমেরিকা সরকার কিন্তু সিঙ্গাপুরের উপর চাপ দিয়েছে যে তোমরা এই টাকাগুলো পাঠিয়ে দাও। আমাদের হাতে আর সময় নেই। সবাইকে অনেক ধন্যবাদ। দেশের টাকা দেশে থাকুক এবং দেশের মানুষ দেশকে গড়ে তুলুক, এটি কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।